৮ বছরের শিশুটির হাঁটুর পিছনের অংশ রক্তাক্ত। রক্তিম প্রবাহ গড়িয়ে গড়িয়ে নামছে নিচে। উভয় পায়ের পাতার চারিপাশে সৃষ্টি করেছে অশরীরী ধারার পুকুর। তার মাঝে টান টান শিরদাঁড়ায় দণ্ডায়মান শিশুটি। উন্মুক্ত উরুতে পড়ছে একের পর এক চাবুকের আঘাত। দৃষ্টি ঠিকরে আসতে চাইছে অশ্রু। দাঁতের ঠোঁট কামড়ে আটকে রেখেছে তা। এতটাই জোর প্রয়োগ করতে হচ্ছে যে অধরের কোণেও জমাট বেঁধেছে রক্তবিন্দু। তবুও নিটোল থাকা প্রয়োজন তার। মুষ্টিবদ্ধ করে রেখেছে উভয় হাত। ঠিক এমন মুহূর্তেই নজরে এলো মানুষটিকে। পাথর কাঠিন্য খচিত দৃষ্টি, থমথমে মুখাব্যয়, অভিজাত দেহ আবৃত মূল্যবান পরিচ্ছদে। দুইজন কালো পোশাকধারী বডিগার্ডের অনুসরণে সামনে এসে থমকে দাঁড়ালেন বাদশা কায়সার। নির্বিকার দৃষ্টিপাত ঘটালেন বিপরীত প্রান্তে দণ্ডায়মান শিশু আসমানের পানে। নিজের সন্তানকে রক্তাক্ত দেখলে কোনো পিতা স্থির থাকতে পারে? পারে। বাদশা কায়সার পারেন। যন্ত্রণা গ্রহণ করতে শেখো। এই বেদনা তোমার শক্তি, এই অন্তরাগ্নি তোমার শিক্ষা। তার বক্তব্য সন্তানের উদ্দেশ্যে। আসমান নিজেকে স্থির রাখতে পারল না। তার অশ্রু উপচে পড়ল। তিরতির করে কাঁপতে থাকা অধরে ফিসফিস কণ্ঠে উচ্চারণ করল, বাবা। 1 সপ্তাহ ধরেও ফিগার 15 আয়ত্তে করতে পারেনি সে। প্রতিবার অজুহাত, তাই এই শাস্তি। প্রশিক্ষকের বক্তব্যে বাদশার দৃষ্টিতে সামান্যতম পরিবর্তন ঘটল না। এগিয়ে এলেন, হাত বাড়ালেন। কিছুটা হতচকিত হয়ে প্রশিক্ষক নিজের চাবুকটি তুলে দিলেন কায়সার অধিপতির হাতে। ফিরলেন বাদশা। কঠোর কণ্ঠে আদেশ করলেন, স্ট্রিপ। এক মুহূর্ত নিজের শ্রবণেন্দ্রিয়কে বিশ্বাস হলো না আসমানের, কিন্তু পরক্ষণেই অজানা শক্তির জোরে পরিধানের হাতাবিহীন টি শার্টটা তুলে উন্মুক্ত করল ঊর্ধ্বাঙ্গ। শিশুদেহী শুভ্রতকে উদ্ভাসিত হলো এক মায়াবী অব্যয়। ওই শুভ্রতার পিঠে অতর্কিতে আশ্রে পড়ল চাবুকরূপী ঘূর্ণিঝড়। একের পর এক অশ্রু গড়াতে থাকল। মৃদু ফোঁপানি এবং থরথর করে কম্পিত হতে থাকা রক্তাক্ত অঙ্গ। দিন দিন দুর্বল হয়ে যাচ্ছ। তোমাকে অলসতা দেখাতে গড়ে তুলছি না। একটা সময় হাঁটু ভেঙে আসলো। ধপ করে উবু হয়ে 4 হাত পায়ে মেঝেতে বসে পড়ল আসমান। তবুও থামলেন না বাদশা। কোনো কারণে তিনি ক্রোধান্বিত হয়ে আছেন, যার সবটুকু আগ্রাসন উপচে দিচ্ছেন আপন হাতিয়ারে। প্রশিক্ষক এগোলেন, থামতে বাধ্য করলেন বাদশাকে। আর নয়, আগামীকাল প্র্যাকটিস করতে পারবে না তাহলে? ক্ষান্ত দিলেন বাদশা। নিজের স্যুটের কলার ঠিকঠাক করলেন। পকেট থেকে 1035 মূল্যের রুমালটি বের করে কপালে জমা কয়েক ফোঁটা ঘাম মুছে নিলেন। অতঃপর সামনে এগোলেন। উবু হয়ে প্রকম্পিত হতে থাকা শিশুটি বর্তমানে সম্পূর্ণ স্থির। বসে আছে অশ্রুমাখা নয়নে। বাদশা হাঁটু ভাঁজ করে তার মুখোমুখি হলেন। একটা হাত বাড়িয়ে স্পর্শ করলেন কোমল কপল। ঠিকমতো চর্চা করবে তো এরপর থেকে? সম্মতি জানালো আসমান নিঃশব্দে। বৃদ্ধাঙ্গুলিতে তার অশ্রুধারা মুছে বাদশা বিড়বিড় করলেন, গুড। আর আরেকটা কথা। মাথা তুলে দৃষ্টিতে দৃষ্টি মেলালো শিশু আসমান। পিতার অনুভূতিশূন্য নয়নে তার কোমলমতি বুকে শিহরণ খেলে গেল। বাবা নয়, কলমি মাস্টার। এই বাক্যে শিশুর অন্তর গুড়িয়ে গেল। আবেগাশ্রু বিদায় নিল এক লহমায়। এক অপার শীতলতায় আচ্ছাদিত হলো কৃষ্ণগহ্বর। সন্তুষ্ট হলেন বাদশা। উঠে দাঁড়ালেন। মনে থাকবে? জি মাস্টার। এক পলক কৃতদাসের ভগ্ন অব্যয়ে দৃষ্টি ফেলে উল্টো ঘুরলেন বাদশা। বডিগার্ডদের অনুসরণে বেরিয়ে গেলেন কক্ষ থেকে। পিছনে ফেলে গেলেন এক বিধ্বস্ত শিশুকে। এই শিশুর কোমল হৃদয়ই পরবর্তীতে পরিণত হয়েছিল পাথরে।
মানুষ থেকে রূপান্তরিত হয়েছিল সে মেশিনে। ১৩ বছর বয়সে এই মেশিন জীবনের প্রথম জীবন্যাস ঘটিয়েছিল প্রভুর নির্দেশে। অতঃপর জন্ম নিয়েছিল কেবি গ্রুপের এ যাবৎকালের সবথেকে বিধ্বংসী হাতিয়ার, কিলিং মেশিন আসমান। আজ এই মেশিনের মুখোমুখি দাঁড়িয়ে সেই সুদূর অতীত বড্ড স্মরণে আসছে বাদশার। ঠিক ওই দিনটির ন্যায় টলটলে আবেদন নিয়ে তার সম্মুখে দণ্ডায়মান প্রাপ্তবয়স্ক আসমান, যার প্রশ্নটি একই রয়ে গিয়েছে, বাবা ডাকার অধিকার কেন হরণ করা হয়েছে তার কাছ থেকে? উত্তর কি এর? সকলে বাকরুদ্ধ চেয়ে আছে। কেবি অধিপতির নির্দেশ ব্যতীত কিছু করা উচিত হবে না। দৃশ্যটির অদ্ভুত বিষাদের জালে আবদ্ধ হয়ে গিয়েছে প্রত্যেকটি মানবন্তর। রক্তস্নাত দানব আসমান এগোল এক পদক্ষেপ, চাইল পিতার প্রজ্বলিত দৃষ্টিতে। নাবিল রাফা ওদের কত আদর করতেন আপনি। কোলে বসিয়ে খাইয়ে দিতেন নিজের ছেলেকে। আমি জিমে পুশ আপ করতে করতে জানালা দিয়ে চেয়ে দেখতাম। আমাকে একটু আদর করলে কি খুব ক্ষতি হয়ে যেত মাস্টার? প্রত্যেকটি প্রশ্ন আজ জবাবহীন হয়ে তীক্ষ্ণ আঘাত হানছে বাদশার বুকে। মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ নিজের সারা জীবনে সংঘটিত কর্ম অনুধাবন করেন, অতঃপর অনুশোচনা। বাদশার বর্তমানে তাই হচ্ছে কি? অনুশোচনা। এই সন্তানকে স্নেহ থেকে বঞ্চিত করার আফসোস। যেদিন চোখের সামনে ওরা আমার সব কিছু লুটে নিল, আমাকে নিঃস্ব করে অমানিসায় ঠেলে দিল, সেদিনও আমি আপনার দিকে একটুখানি আশা নিয়ে চেয়েছিলাম মাস্টার। ভেবেছিলাম এবার হয়তো মাস্টার আমায় বুঝবে, আমায় আগলে নেবে। কিন্তু কি হলো? আপনি নাবিল কায়সারকে বেছে নিলেন মাস্টার। আসমান কায়সার হয়ে জন্ম নেওয়াটাই কি আমার অপরাধ ছিল মাস্টার? শাট আপ, ডোন্ট কল মি মাস্টার। হায়রে ভাগ্যের পরিহাস, সে হাসছে কুটি কুটি। কি দারুণ জীবন খেল খেলছে সে। যে মাস্টার শব্দটি হাতিয়ারের মস্তিষ্কে গেঁথে দিয়েছিলেন কেবি অধিপতি, আজ সেই শব্দটি শুনতেই তার কষ্ট হচ্ছে, যন্ত্রণানুভূত হচ্ছে প্রচণ্ড। দূরে দণ্ডায়মান আকাশের নীরব ইশারায় গার্ডরা এগোলো সহসায়, অস্ত্র উঁচু করে। কিন্তু এক লহমায় তড়িৎ গতিতে এক একজনের ঘাড় ধরে মেঝেতে আছড়ে ফেলল নিহাত। অপরজন তাকে নিশানা করতে গেলে ভন ভন করে ছুটে আসা একটা ধাতব দণ্ডের ঝটকায় ছিটকে গেল তার পিস্তল। ঝট করে ফিরে তাকিয়ে সে আবিষ্কার করল সুদর্শনাকে। পরনের খয়েরি শার্টের হাতা গুটিয়ে প্রস্তুত চারুলতা, উভয় হাতে দুইটি লম্বাটে ধাতব দণ্ড, যা মূলত তাদের অত্যাচার করার উদ্দেশ্যেই সংরক্ষিত ছিল। সকলের অবরুদ্ধতার সুযোগ নিয়ে নিহাত তাকে এবং বিলালকে উন্মুক্ত করেছে ক্ষণিক আগেই। বসে থাকেনি চারু, বাগড়ে নিয়েছে সামনে যা পেয়েছে তাই। নাইস সেভ পেতনি। নিহাদের হাসির ঝলকে চারু একটা নিঃশ্বাস ফেলে চোখ উল্টে এগোলো। মারমুখী ভঙ্গিতেও তার লাস্যময়িতা নজর কাড়া। মৃদু হেসে গার্ডের উদ্দেশ্যে চেয়ে খোলা চুলে ঢেউ খেলিয়ে চারু ঘোষণা করল, ডোন্ট আন্ডার এস্টিমেট ক্যারাতে ব্ল্যাক বেল্ট হোল্ডার হেয়ার। ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে থাকলো গার্ড। এই রমণীকে আঘাত করবে কি? তার দিকে তাকিয়েই সম্মোহিত হয়ে পড়ছে। সুযোগ ভালো মতোই গ্রহণ করল চারুলতা। বিড়ালের মতন প্রতিক্রিয়ায় লাফিয়ে উঠল ঘাড়ে। ধারালো নখ এবং দণ্ডে গ্রীবা আবদ্ধ করে ছিটকে গার্ডকে ফেলল মেঝেতে। এগোলো আরও তিনজন, কিন্তু মধ্যিখানে ঢাল হয়ে দাঁড়ালো নিহাত। নিজের পিস্তল থেকে গুলি ছুঁড়ে নিশানা ভেদ করল বরাবর। দুইজন লুটিয়ে পড়ল, অপরজন ছুটল চারুলতার উদ্দেশ্যে। একটি দণ্ড পাকড়াও করে ক্ষিপ্ত গতিতে ঘুরে তার পা বরাবর সজোর আঘাতে মেঝেতে ফেলে চড়ে বসল চারু। মুঠো পাকিয়ে এক ঘুষিতে রক্তপাত ঘটালো গার্ডের গালে। তা দেখে নিজের গাল চেপে ধরে আর্তনাদধ্বনি তুলল নিহাত। আউচ!
তার দিকে বিরক্তিময় দৃষ্টি ফেলে চারুলতা উঠতে গেলেই তার কোমর টেনে মেঝেতে ফেলা হলো পিছন থেকে। এর বেশি অবশ্য কিছুই সম্ভব হলো না। নিহাদের শক্তিশালী লাথিতে গার্ডের গাঁটটা গোট্টা শরীরও উড়ে গিয়ে পড়ল দূরে। ফ্যাল করে তাকিয়ে চারুলতা জিজ্ঞেস করল, 10 প্যাকেট প্রোটিন পাউডার গুলে খেয়েছো নাকি? এইসব হচ্ছে ডিমের শক্তি। নিজের বাইসেপ দেখিয়ে হাসল নিহাদ। খুব ভাব নিচ্ছে। বিরস মুখে চারুলতা বলে উঠল, ইস, ভাব কত! একটা ছোট্ট থ্যাংক ইউ বললেও তো হয়। অবশ্য কাকে কি বলছি? চুন্নিদের কাছ থেকে থ্যাংক ইউ না ঘাড় মটকানো আশা করা উচিত। চারুলতা জোর চাপে নিহাদের পা চেপে ধরল মেঝেতে। যন্ত্রণায় কুঁচকে গেল তার চেহারা। শাকচুন্নি, নির্লজ্জ জলহস্তি। চারুলতার ঘাড় চেপে ধরল নিহাদ। ভড়কে গেল সে। এক ঝটকায় নিচে নামালো। চারু ভাবল এই বুঝি নিহাদের কিলটা খেলো পিঠের উপর। কিন্তু না, পিছনে গুলি তাক করা লোকটাকে 2টা বুলেটে ধরাশায়ী করে চারুলতাকে ছাড়ালো সে। ঠিক ওই মুহূর্তেই নিহাদের পিছনে উপস্থিত হওয়া গার্ডকে হাতের একটা দণ্ড দিয়ে মাথা বরাবর জোর আঘাত হেনে মাটিতে শোয়ালো চারুলতা। হাঁপাতে হাঁপাতে উভয়ে তাকালো একে অপরের দিকে। হাসি লেগে রয়েছে উভয়ের অধরে, কিন্তু শব্দ বেরোলো, ডাইনি, পাঠা। ঠিক তখনই দরজার মুখে দৃশ্যমান হলো মেশিন বাহিনী। অ্যাসল্ট রাইফেল নিয়ে ভেতরে প্রবেশ করল সকলে, যুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে। তাদের জন্য নির্ধারিত মিশন তারা শেষ করেছে। নিহাদ ফিরল পিছনে। তার পিঠে পিঠ ঠেকালো চারুলতা। একজনের হাতে উত্তোলিত পিস্তল, অপরজনের হাতে লম্বাটে একটা দণ্ড। ঠোঁট জুড়ে তীর্যক হাসি। প্রস্তুত তারা সমাপ্তি রচনায়। আপন আপন প্রতিশোধ বাসনা অন্তর জুড়ে। লেটস ধুম্মা চালে, উইথ প্লেজার। মুহূর্তের মাঝেই নতুন এক কুরুক্ষেত্রের রচনা হলো কেবি কোম্পানির মূল ভবনের বেসমেন্টে। ধীরে ধীরে বাদশা কায়সারের দিকে এগিয়ে যেতে থাকলো আসমান। আশেপাশের কর্মকাণ্ডে তার যথারীতি কোনো মনোযোগ নেই। নিহাদের প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে, ব্যাপারটি সে সামলে নেবে। বর্তমানে তার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত মনিবের পানে। পিছিয়ে যেতে যেতে ধপ করে সোফায় বসে পড়লেন বাদশা। উন্মুক্ত দৃষ্টিতে চেয়ে থাকলেন। নয়ন জুড়ে তার আক্ষেপ। ঝুঁকল আসমান। উত্তোলিত হলো তার হাত। 2 আঙ্গুলের বন্ধনীতে ঝুলছে লম্বাটে নলযুক্ত রিভলভার। ভয় পাচ্ছেন মাস্টার? দৃশ্যমানভাবে কম্পিত হলো বাদশা কায়সারের সমস্ত শরীর। ক্ষিপ্ত গতিতে তার চিবুক চেপে ধরল আসমান। ঝুঁকে ধারালো দৃষ্টি মেলালো। ওই কলঙ্ক উদ্ভাসিত চেহারায় ফুটল তীব্র এক আক্রোশ। দাঁতে দাঁত চেপে আসমান শুধালো, আমার মায়ের অ্যাক্সিডেন্ট কি আদৌ কোনো দুর্ঘটনা ছিল মাস্টার, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? হৃদস্পন্দন থেমে গেল মনিবের সম্পূর্ণ। ধোঁয়াশায় চেয়ে রইলেন, যাতে টলটলে অশ্রু। কোনো শব্দ নির্গমন করা অসম্ভব তার পক্ষে। এই ছিল তাহলে তার ভাগ্যের করুণ পরিণতি। নিজের সন্তানের হাতে মৃত্যু। দয়া পাবেন না তিনি, তার যোগ্যও নন। আসমানের নয়ন জুড়ে যে নীরব অনুভূতির বহিঃপ্রকাশ ঘটছে, তার উপর থেকে দৃষ্টি ফেরাতে পারছেন না বাদশা। সম্মোহিতের ন্যায় নিজের সৃষ্ট ধ্বংসপতির উদ্দেশ্যে চেয়ে শুধুমাত্র একটা বাক্যই উচ্চারণ করলেন, আমাকে ক্ষমা করে দিও। কুঞ্চিত হলো মেশিনের অধর পরিহাসের হাসিতে। ওই হাসির মাঝেও যেন এক প্রকার মাধুর্য রয়েছে। অজান্তেই হাত বাড়ালেন বাদশা, ছুঁয়ে দিলেন অধরের 2 পাশের কলঙ্কের দাগ। সামান্য কাঁপল আসমান, তথাপি সরিয়ে দিল না। তার শুভ্রতায় ঘেরা বিকৃত শিশুসুলভ চেহারার মাঝে চেয়ে বাদশা ডুবে গেলেন আপন চিন্তায়। যদি তিনি ভিন্ন হতেন, যদি আসমানকে হাতিয়ার হিসেবে ব্যবহারের বদলে
সন্তানের মর্যাদা দিতেন, তবে বর্তমানটা কেমন হতো? তার সন্তান হিসেবে বেড়ে উঠত আসমান, প্রতিষ্ঠিত হতো সমাজে। কেবি গ্রুপের অন্যতম ভিত্তি হয়ে দাঁড়াতো বাদশা কায়সারের পাশে। ধূর্ত এবং দক্ষ কোম্পানি প্রধান হিসেবে পরিচিত লাভ করত আসমান কায়সার। তাকে টেক্কা দেওয়ার ক্ষমতা থাকত কার? নতজানু হতো সকলে ওই কঠোরতার সামনে। সুখের একটা জীবন হতো, সংসার গড়ত। তার অসুস্থ মস্তিষ্কের সন্তানগুলোর মতন বেপরোয়া হতো না কখনোই। পিতার সামনে দাঁড়াতো তার ঢাল হয়ে। পুত্র, বউ এবং নাতি নাতনিদের মাঝে একটা সুখকর জীবন লাভ করতেন বাদশা। থাকতো না কোনো দুশ্চিন্তা, কোনো গ্লানি, কোনো আফসোস। শুধুমাত্র পারিবারিক সুখ এবং সন্তানের মুখের হাসি। যথেষ্ট। এই যথেষ্টটুকু লাভ উত্তাল সমুদ্রের মাঝে একদানা শুকনো খটখটে বালু খুঁজে পাওয়ার মতোই অসম্ভব। এক সম্ভাবনাময় আসমান কায়সারকে বাদশা নিজ হাতে রূপান্তর করেছেন মানবীয় দানব কিলিং মেশিন আসমানে। এই আফসোস ব্রহ্মাণ্ডের সমাপ্তি পর্যন্ত মিটবার নয়। জাগতিক ক্ষমতার লোভে অন্ধ হয়ে সর্বহারা হয়েছেন বাদশা। তিনি লুণ্ঠিত এক সত্তা, যার জীবন অতিবাহিত হয়েছে শুধুমাত্র সম্পদ এবং ক্ষমতার পিছনে ছুটে। কালো সম্পদের পাহাড় গড়তে, প্রভাব বিস্তার করতে নিজের অংশকে পালিত কুকুরের মতন ব্যবহারেও তিনি কুণ্ঠাবোধ করেননি। সৃষ্টিকর্তা যথাযথ পরিণতি লিখেছেন তার ভাগ্যে। আপন হাতে সৃষ্ট, প্রলয়ের হাতে ধ্বংস। আসমানের গাল থেকে হাত সরিয়ে তার রিভলভার সম্বলিত হাতটা নিজের কপালে ঠেকালেন বাদশা। অশ্রু বেয়ে তার দাড়ি ভিজিয়ে তুলছে। বক্ষের সুটেও দাগ পড়ছে সিক্ততার। জড়ানো কণ্ঠে উচ্চারণ করলেন অধিপতি, কিলমি, তোমার হাতেই হোক আমার পাপের বিনাশ। একটা দীর্ঘশ্বাস নির্গত হলো আসমানের অধর হতে। ধীরে ধীরে ট্রিগারে চাপল আঙুল। অব্যক্ত প্রজ্বলিত দৃষ্টি তখনও আপতিত বাদশার নয়নে। হাজার হোক জন্মদাতা পিতা আপনি, যন্ত্রণা দিতে পারি না। বৈশিষ্ট্যের বিরুদ্ধচারণ করেও তাই সহজ মৃত্যু দান করব, অত্যন্ত সহজ মৃত্যু। ঢোক গিললেন বাদশা, প্রস্তুতি স্বরূপ। একটা অন্তিম ইচ্ছা পূরণ করবে? প্রশ্নবোধক ভঙ্গিতে উঁচু হলো আসমানের ভ্রুজোড়া। আমাকে একবার বাবা বলে ডাকবে? শুধুমাত্র একবার। এক মুহূর্ত নির্বিকারতা, পরক্ষণেই উদ্ভাসিত হলো অধৈর্যরা বিস্তৃত হাসিতে। অসম্ভব চমৎকার ওই হাসি, যার কলরবে বাদশার বক্ষ এক উষ্ণ আবেশে পরিপূর্ণ হলো। এইটুকুই, তার পাওনার চাইতেও অধিক কিছু। আসমান হাসতে হাসতে জবাব দিল, না মাস্টার। মৃত্যুদূতকে যেন সামনে দণ্ডায়মান দেখতে পাচ্ছেন বাদশা। বুঝে নিলেন চোখের পাতা। ওই মাস্টার শব্দটি তারই পার্থিব জীবনে শোনা অন্তিম শব্দ, তার কর্মফল। অতঃপর হপ, মৃদু এক ধ্বনি। কপাল ফুঁড়ে বেরিয়ে গেল ধাতব বুলেট। বেরিয়ে এলো রক্ত মিশ্রিত মগজ। খানিকটা ছিটকে উঠল চারিপাশ। বাদশা কায়সারের নিথর শরীর একটা ঝটকা খেয়ে হেলে পড়ল পিছনে। আজীবনের জন্য স্থবির হয়ে গেল তার কলুষিত অস্তিত্ব। সমাপ্তি, এক অভিশপ্ত অধ্যায়ের অন্তিম মুহূর্ত। দৃশ্যটির দিকে তাকিয়ে থাকলো আসমান এক দৃষ্টে। নমিত হলো তার অস্ত্র। মনিবের রক্ত ভৃতের অঙ্গ জুড়ে। ইচ্ছা হলো এই কদর্যতাকে ঘষে নিঃশেষ করে দিতে, কিন্তু তার পূর্বেই অদ্ভুত আবেশ জড়িয়ে গেল শরীর জুড়ে। দমকে দমকে কাঁপতে থাকল মধুর সমাপ্তি। তার সঙ্গে কিসের অনুভূতি? আনন্দ, দুঃখ, বিষাদ, হার, পরাজয়, নাকি আফসোসের? ঠাওর করতে পারল না আসমান। তীব্রতা অনুভব করল শুধু, অনুভূতির তীব্রতা। ধপ করে ফ্লোরে হাঁটু ভেঙে বসে পড়ল। হাতের অস্ত্র লুণ্ঠিত হলো মেঝেতে। উভয় বাহু মেঝেতে ঠেকিয়ে উবু হয়ে ঝুঁকল।
বক্ষের গভীরতম অংশ হতে নির্গত হলো এক অমানবিক হুঙ্কার। এক লহমায় থমকে গেল জগৎ। নিহাত, চারুলতা, মেশিন বাহিনী জিত হাসিল করেছে তারা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিপাশের প্রাণহীন শরীরসমূহ। তবুও স্থির তারা, সামান্যতম নড়চড়ের অবকাশ নেই। প্রত্যেকের দৃষ্টি আবদ্ধ ওই নিষ্ঠুর দৃশ্যপটে, যেখানে পরাজিত সৈনিকের ভঙ্গিতে হাহাকারে লিপ্ত ভাগ্যের ফাঁদে বন্দী হওয়া এক অভিশপ্ত সত্তা। নয়ন ফেরানো দায়। ওই আর্তনাদের নিগূঢ়তা কাঁপন খেলিয়ে দেয় অন্তর থেকে অন্তরে। ঝাপসা হয় দৃষ্টি, অজান্তেই। অশ্রুর নির্গমন এক করুণ বিষাদ সাক্ষী। কাঁদছে আসমান, নিজেকে উজাড় করে কাঁদছে। পরোয়া নেই কোনো কিছুর। চাঁদের যন্ত্রণা আজ বাঁধ ভেঙেছে, উন্মুক্ত করেছে অনুভূতির কারাগার। কাঁপছে তার সর্বাঙ্গ, টলছে হিমালয়। ভস্মীভূত হয়েছে বরফের দেয়াল, হিম হতে উপচে পড়ছে বারিধারা। জোয়ার তুলেছে অনুভূতির সীমা ভাসিয়ে। ধীরে ধীরে এগিয়ে গেল একটি সত্তা, সকলের ভরসা তার অভিমুখে। আসমানের পাশে এসে থমকালেন বিলাল রেমান। আস্তে করে বসলেন মেঝেতে। চিৎকার করে ক্রন্দনরত সন্তানের পিঠে ঠেকালেন এক ভরসার হাত। আবেগ জড়ানো কণ্ঠে বিড়বিড় করলেন, বেবি, ডোন্ট ক্রাই, আমি আছি। এই যে, আমি তোমার পাশে। মুখ তুলল আসমান। কাঁদতে কাঁদতে তাকালো পিতৃসুলভ বিশ্বাসের পর্বতের মাঝে। হাসার প্রচেষ্টা করলেন বিলাল, ঝুঁকে কপালে স্নেহ আঁকলেন। নিজের উষ্ণতায় আবৃত করতে চাইলেন অমানিসাকে। কেঁদো না মাই বয়, ইউ ডিড ওয়েল। সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু। বাবা, ডেকে উঠে নিজের কপাল বিলাল রেমানের উরুতে ছোঁয়ালো আসমান। শক্তভাবে তাকে মুড়িয়ে নিলেন বিলাল নিজের মাঝে, যেন জাগতিক সকল হুমকি থেকে আড়াল করে নিলেন। দৃশ্যটি অবলোকনে হার মানল নিহাদের অশ্রু। অজান্তেই পাশে দাঁড়ানো চারুর কাঁধে মাথা গুঁজল। শক্তিশালী পুরুষ সে, অশ্রু নির্গমন দেখতে দিতে চায় না। তাকে হতবাক করে দিয়ে চারুলতাও নিজের অশ্রুমাখা হাসির সঙ্গে হাত বুলিয়ে দিল তার মাথায় সান্ত্বনার স্বরূপ। একটা নিঃশ্বাস ত্যাগ করল নিহাত পরিতৃপ্তির। অবশেষে সমাপ্তি। দিবাকর নিজের রোশনি ধরিত্রীর বুকে ছড়িয়ে ঘোষণা করেছে এক নব্য দিনের সূচনা। নতুন আবহ, নতুন সময় এবং এক নব অধ্যায়। শীতের নভেম্বরের পঞ্চম দিনটি নগরবাসীকে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী করল। ধ্বংসের মাঝেও এক পশলা প্রশান্তির আবহ যেন ছড়ালো চারিপাশে। দাউ দাউ আগুনে জ্বলছে কেবি সাম্রাজ্য। গ্রাউন্ড ফ্লোরে সূত্রপাত ঘটা অগ্নির আচমকা বিস্তরণ ঘটেছে সমস্ত কোম্পানির বিল্ডিং জুড়ে। অভিজাত এলাকার আশেপাশের মানুষজন ফিরে ফিরে দেখছে ধ্বংসস্তূপ। কিছুতেই বুঝতে সক্ষম হচ্ছে না আদতে কি ঘটছে। অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়েছে। খুব দ্রুত জরুরি সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অদূরে প্রচণ্ড শব্দে সতর্কবাণী ঘোষণা করে বিপদ সংকেত প্রদানকারী অ্যালার্ম বেজে চলেছে। কেবি কোম্পানির মূল ভবনের রুফটপে উঠে এলো রেমান পরিবার এবং মেশিন বাহিনী। ঈষৎ উদ্বিগ্ন চারুলতা বেষ্টনীর মাঝেও নিজের পিতার বাহু আঁকড়ে ধরে রেখেছে। কেবি বিল্ডিং থেকে বেরোনোর সকল পথ বন্ধ। নিচের 3টি তলা পর্যন্ত ছড়িয়েছে আগুন। চতুর্থ এলিভেটর ব্যবহার করে তারা পৌঁছেছে এখানে। রুফটপে রয়েছে বিস্তৃত হেলিপ্যাড, যার উপর থেকে সামনের নগরীকে দেখায় পিপিলিকার ন্যায়। শীতের হিম বায়ুপ্রবাহ অনুভব করতে করতে চারুলতা বিলালকে শুধালো, ড্যাড, আমরা যাব কিভাবে? নো টেনশন বেবি, আমি আছি তো, হাসি মুখে জানালেন বিলাল। ঠিক তখনই অদূর থেকে ডানা মেলে উঠতে থাকা এক পাখির মতন দেখা মিলল ছোট বস্তুর। অতি দ্রুত অগ্রসর হয়ে নিকটে পৌঁছাচ্ছে আকাশযান, একটি হেলিকপ্টার।
চারিপাশে বায়ুর ঘূর্ণিপাক এবং ইঞ্জিনের প্রগাঢ় গুঞ্জন তুলে সেটি ল্যান্ড করল হেলিপ্যাডে। কপ্টারের ধাতব কালো বর্ণে শরীর জুড়ে অঙ্কিত ইংরেজি আর অক্ষরটি। দরজা খুলেই ভেতর থেকে একজন মধ্যবয়স্ক লোক স্যালুট ঠুকে জানালো, স্যার, গেট ইন প্লিজ। এই বিল্ডিং খুব বেশিক্ষণ টিকবে না। সম্মতি জানিয়ে সন্তানদের উদ্দেশ্যে ফিরলেন বিলাল। চারুলতাকে তুলে দিলেন ভেতরে সবার প্রথমে। ফিরলেন আসমানের আশায়। পুনরায় পাথর রূপ ধারণ করা আসমান পাশের নিহাদের দিকে চেয়ে বলল, তুমি যাও, আমি বাকিদের নিয়ে আসছি। না না, তুমি আগে যাও আসমান ভাই, আমি আছি ওদের সাথে। আরেকটা কপ্টার আসছে, চিন্তা নেই, তোমাকে ফেলে আমি যাব না। উফ, তোমার যত দরদ এখনই দেখানো দরকার। ধুরো, ওঠো তো, না হলে কোলে তুলে জোর করে তুলব। আসমানকে প্রতিবাদের সুযোগ না দিয়ে ঠেলে ঠেলে কপ্টারের কাছে নিয়ে গেল নিহাদ। বিলাল রেমান উঠে হাত বাড়ালেন। সেটা ধরে ভেতরে উঠতে এক প্রকার বাধ্যই হলো আসমান। তবুও ঘুরে তাকালো নিহাদের উদ্দেশ্যে। হাত নাড়ল ছেলেটি হাসি মুখে। পিছনে তার গোটা বাহিনী স্যালুট ঠুকল নীরবে। যুদ্ধ জয়ের পর মুহূর্তে কমান্ডোকে দেওয়া লাল সালামের ন্যায়। না চাইতেও দৃশ্যটি অবলোকন করে পরিপূর্ণ অনুভব করল আসমান। বায়ু ঘূর্ণি তুলে হেলিকপ্টার চালু হলো, উত্তোলিত হলো সুবিস্তৃত গগনে। নিচের রাস্তায় ফায়ার সার্ভিসের গাড়ি নজরে পড়ছে, তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক সারি জিপ। আশেপাশের কিছু কিছু উৎসুক জনতার দৃষ্টি রেমান গ্রুপের হেলিকপ্টার জুড়ে। জানালা দিয়ে তাকিয়ে থাকলো আসমান, যতক্ষণ না দ্বিতীয় কপ্টারটি নিহাদ এবং তার গোটা বাহিনীকে সুরক্ষিত করল। তারপর অনুসরণ করল তাদের। আকাশগঙ্গা বেয়ে যখন দুটো হেলিকপ্টার অদূরে মিলিয়ে যাচ্ছে, তখন ঘন ঘন বিস্ফোরণে প্রকম্পিত হচ্ছে চারিপাশ। কেবি বিল্ডিং হেলে পড়ছে। পুরোদস্তুর কর্মযজ্ঞ চলছে সমগ্র অঞ্চল ঘিরে। দূর থেকে কেবি সাম্রাজ্যের ভয়াল পতনের দৃশ্য নয়ন ভরে উপভোগ করল আসমান। অভ্যন্তরে অনুভূত হলো তার এক ঝাঁক শূন্যতা। সিটি ইউফোরিয়ার নিজস্ব হেলিপ্যাড রয়েছে, যার দরুন পৌঁছাতে বেগ পেতে হলো না। মার্বেল ভবনের পেন্ট হাউসে ঢুকেই কারো সঙ্গে কোনো প্রকার বাক্য বিনিময় না করে আসমান নিজের ঘরে চলে গেল। আধ ঘন্টা বাদেই বেরিয়ে এলো পোশাক বদলে। রক্তাক্ত অব্যয়ের পরিবর্তে মানবিক ঠেকছে তাকে। বিলাল রেমান সকলের জন্য কফি তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু আসমানকে কোথাও বেরোতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, এই সময়ে কোথায় যাচ্ছ? অনেক ধকল গিয়েছে, বিশ্রাম নাও। গোরস্থানে যাচ্ছি, আম্মুর কবরের কাছে, থমকালেন বিলাল। একটা শক্ত ঢোক গলাধঃকরণ করলেন। যদিও উত্তর জানেন, তথাপি জিজ্ঞেস করলেন, কেন? শান্তির খোঁজে। এইটুকুই। পেন্ট হাউসের দরজা খুলে বাইরে আড়াল হয়ে গেল আসমান। তার চলে যাওয়ার পথে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন বিলাল। গাড়ির চাবি পর্যন্ত নিয়ে যায়নি। কি পরিকল্পনা তার! যদিও প্রদর্শন করছে না, কিন্তু তিনি উপলব্ধি করতে পারছেন যে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছে ছেলেটি। সে কি আদৌ একটু প্রশান্তি পাবে? যেন পায়। খোদার কাছে চোখ বুজে অনবরত তাই প্রার্থনা করে গেলেন বিলাল। গোধূলি লগ্ন। স্নিগ্ধ দীপ্তিস্নাত ধরিত্রীর বুকে হিমেল বায়ুর প্রবাহ। তীর করে কাঁপতে থাকা বৃক্ষলতা। এর মাঝে নির্জন সড়ক বেয়ে হেঁটে চলা রোজা, তার মস্তিষ্ক পরিপূর্ণ চিন্তায়। আজ সকাল থেকেই মোটামুটি উত্তাল গোটা দেশ। কেবি ইন্ডাস্ট্রিজের মূল ভবনে অগ্নি দুর্ঘটনা নিয়ে উন্মত্ত মিডিয়া। যদিও এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে বর্তমানে শুধুমাত্র এর ধ্বংসস্তূপ মাত্র দণ্ডায়মান। আনুমানিক ক্ষতি 500 কোটি টাকারও উপরে ধরা হয়েছে প্রাথমিকভাবে। এত বড় ধাক্কা কেবি গ্রুপ সামাল দিতে পারবে কিনা এই নিয়ে জল্পনা কল্পনা জারি রয়েছে।
কেবি অধিপতি বাদশা কায়সার কিংবা কায়সার পরিবারের অন্য কোনো সদস্য সম্পর্কে কোনো তথ্য এখনও সামনে আসেনি। আজ সারাদিন ক্যাফেতে কাজ করতে করতে এইসব খবরেই ডুবেছিল রোজা। ফলাও করে যা প্রচারিত হচ্ছে এবং এই মুদ্রার ঠিক বিপরীত প্রান্তে যে দৃশ্যপট রয়েছে তা সম্পর্কে রোজা অবহিত। কেবি গ্রুপের এই পতনের মূল কারিগর কে তা তার সমস্ত অন্তরাত্মা জানে। প্রশান্তি অনুভূত হচ্ছে। আবার এক অজানা আতঙ্ক। ঠিক আছে তো তার আসমান? সব কিছুর ইতি কি আদৌ ঘটেছে কেবি গ্রুপের পতনের মাধ্যমে? দুশ্চিন্তার দোলাচল তাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে অচিরেই। খুব ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে পুরুষটির পাশে থাকার, কিন্তু উপায় নেই। সকল বন্ধন যে ছিন্ন তাদের। কিন্তু আর কতটুকুই বা করতে পারে সে? সারাদিনের কর্মব্যস্ততা শেষে নিরে ফেরার তারা রোজার। প্রশান্তির জন্য নয়, বিশ্রামের উদ্দেশ্যে। স্থানটিকে নির্বলাও কি শ্রেয়? নিরে ফেরে মানুষ পরিতৃপ্তির আশায়, রোজা ফিরছে অস্তিত্ব গোজার প্রেরণায়। নির্বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তুটি যে তার নিকটে নেই, একটি পরিবার। ভাবনার দুনিয়ায় নিজেকে হারিয়ে ফেলেছিল রোজা। কিন্তু হাঁটতে হাঁটতে আনমনে নয়ন তুলে সামনে তাকিয়ে তার হৃদস্পন্দন থমকে গেল। অতর্কিতে থমকে পড়ল পদযুগল। প্রসারিত দৃষ্টি মেলে চাইল সামনে। হাওয়ার পালের মাঝারে হাত দশেক দূরে দণ্ডায়মান শীতলতার মূর্ত প্রতীক। সর্বাঙ্গ আবৃত কালো বর্ণের পরিচ্ছদে মুখের মাস্কটি বিলীন হয়েছে। গোধূলির আভা প্রতিফলিত হয়ে স্পষ্টরূপে ফুটে উঠেছে বিভীষিকা। কলঙ্কের চিহ্ন ভাসমান অঙ্গ জুড়ে, তবুও ভ্রুক্ষেপ নেই। বায়ু প্রবাহে এলোমেলো হয়ে আসা চুলে সে তাকিয়ে রয়েছে সামনে এক দৃষ্টে। বুকের ভেতর এক নিগুড় টান অনুভব করল রোজা। ওই কৃষ্ণগহ্বর জুড়ে টলটল করছে অশ্রুরেখা। নিজেকে বিশ্বাস করে উঠতে পারল না। তার কি দৃষ্টিভ্রম হচ্ছে? এই প্রথম পাথরে মানবিক অনুভূতি লক্ষ্য করে রোজার হৃদমাঝারে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় উঠল। আসমান কাঁদছে। চিন্তায় চিন্তায় অতিপ্রাকৃত কিছু কল্পনা করছে না তো রোজা? আসমান, তাও ক্রন্দনরত, এও কি সম্ভব? অশ্রু গড়িয়ে নামতে দিচ্ছে না আসমান, তবে যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙবে জোয়ারে। নাকের অংশখানি কুঞ্চিত হয়ে রয়েছে আবেগ নিয়ন্ত্রণের প্রচেষ্টায়। নিথর অবয়সে চেয়ে আছে রোজার দিকে, যেন কিছু বলতে চায়, কিন্তু পারছে না নিজের অনুভূতিহীনতার দুর্বোধ্য দেয়াল ভেদ করে সামনে এগোতে। অনুভূতির ঢেউ জলোচ্ছ্বাস হয়ে আশ্রে পড়ল রোজার অন্তরের বালুচরে। অতি প্রিয় মানুষটির অশ্রুরেখা তার নয়নকেও সংক্রমিত করেছে মরম বেদনায়। জলজলে দৃষ্টিতে পায়ে পায়ে এগিয়ে গেল। দূরত্ব ঘুচিয়ে মুখোমুখি হলো দ্বিধান্বিত হিমালয়ের। প্রাণ ভরে অবলোকন করল বহুদিন বাদে দেখা তার মুখাব্যয়। চাঁদের কলঙ্ক তাকে এই সৌন্দর্য উপলব্ধি হতে বিরত রাখল না। বুকের ভেতর যে টান অনুভূত হচ্ছে তা উপেক্ষা করা দায়। কি হয়েছে? আবেগে ম্রিয়মাণ কণ্ঠের প্রশ্নে নৈঃশব্দ বজায় রাখল আসমান। চেয়ে থাকল রোজার নয়ন পানে, যেন একটুখানি প্রশান্তি খুঁজছে। এক মুহূর্ত সময় লাগলো সব কিছু উপলব্ধিতে। কেবি গ্রুপের পতন, আসমানের যাত্রার ইতি এবং বর্তমানে তার এমন আবেগে জড়ানো উপস্থিতি। পাথরকেও উন্মাতাল করে ছেড়েছে এই বাস্তবতার ভার। দ্বিতীয়বার প্রশ্ন উত্থাপন করল না রোজা। হ্যান্ডব্যাগটি কাঁধে টেনে দুই বাহু মেলে ধরল। নীরব আমন্ত্রণ জানালো প্রলয়কে নিজের নিরুদ্বেগ আলিঙ্গনে। একটু জড়িয়ে ধরি। এক মুহূর্ত চেয়ে থাকলো আসমান। কেমন যেন চিনচিন তরঙ্গ খেলে গেল তার বুকে। পরক্ষণেই সকল দ্বিধার জাল ছিন্ন করে এগিয়ে গেল। নিজেকে বিলিয়ে দিল উষ্ণতার বাহুডোরে। আবেগাশ্রুতার টপ টপ করে গাল বেয়ে গড়িয়ে নামতে লাগলো।
ক্রমাগত আরও শক্তভাবে রোজাকে আঁকড়ে ধরে কাঁধে মুখ গুজল সে। অভ্যন্তরের আগ্নেয়গিরি যেন তার হঠাৎ হিমবাহের স্রোতধারায় প্রশমিত হয়ে উঠতে শুরু করেছে। আসমানের বলিষ্ঠ অব্যয় নিজের মাঝে সুরক্ষিত করে নিয়ে তার মাথার চুলে আঙুল বুলিয়ে দিতে থাকল রোজা। অনুভব করতে পারল তার কাজ সিক্ত হচ্ছে বাড়িধারায়। মৃদু ক্রন্দনধ্বনির উদ্গীরণ বাজছে কর্ণকুহরে। নিজের অশ্রুপাত ঘটালো অজান্তেই। কপল ভিজিয়ে নেমে এলো তা নিচে। শীতল বাতাস উভয়ের অস্তিত্বকে মুড়িয়ে নিল আবেগের চাদরে। গোধূলিবেলার আবহ আপন মাধুর্যের প্রতিফলন ঘটালো মিশ্রিত অব্যয়। একটিমাত্র আলিঙ্গন, প্রগাঢ় অনুভূতির নিঃশব্দ বিনিময়, যেন সকল বিষাদ যন্ত্রণা বেদনাকে ধুয়ে মুছে পরিবদল করল নীরের ভরসায়। সব ঠিক হয়ে যাবে আসমান, আমার অস্তিত্ব তোমার প্রয়োজনে। হৃদমাঝারে এক গভীর আবেশের প্রলেপ মাখল এহেন বিশ্বাসবাণী। নিজের অজান্তেই এতটা গভীরতায় রোজার মাঝে নিজেকে বিলীন করল আসমান, যে শুধুমাত্র এই রমণীর প্রশান্তিময় উপস্থিতি ব্যতীত সকল বিষাদ স্মৃতি ক্ষণিকের জন্য বিদায় নিল তার স্মৃতির পাতা থেকে। নিজের উষ্ণতা বিলিয়ে গেল রোজা। আসমানের মাথা থেকে পিঠ ভাসিয়ে চলল আদরের প্রবাহ। কেদোনা চাঁদ। গোধূলি লগ্নে নীরে ফেরা বকপাখির দল কলকাকলিতে পরিপূর্ণতা দান করল এই চিত্রিত দৃশ্যের অঙ্কন পটে।